নিজেদের মধ্যে সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজেদের দ্বন্দ্বে তৃতীয় পক্ষ যাতে সক্রিয় হতে সুযোগ না নেয় সেদিকে সতর্ক থাকার আহ্বান তার। ঐক্য ও সংহতির রাজনীতি করবে এনসিপি উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, পুরনো সংঘাতের জায়গা থেকে বের হয়ে আসতে সব পক্ষকেই সংযত বক্তব্য দেওয়া উচিত। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২০তম দিনে পার্বত্য জেলার রাঙামাটিতে পদযাত্রা শেষে পথসভায় এই মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি আরও বলেন, ৭২-এর সংবিধান দেশে এই পর্যন্ত সব বিভাজনের জন্য দায়ী। বেলা ১টার পর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হওয়া পদযাত্রাটি গিয়ে শেষ হয় বনরূপায়। এর আগে এনসিপি নেতাদের ফুল দিয়ে বরণ করেন রাঙামাটির মানুষ। পদযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে পদযাত্রায় অংশ নিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। রাঙামাটির কর্মসূচির পর বিকেলে চট্টগ্রামে রয়েছে এনসিপির পথসভা। দর্শক, কিছুক্ষণ পরই এনসিপির পথসভা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানকার প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন কোথায় অবস্থান করছেন, পথসভার আয়োজন কেমন দেখছেন, সর্বশেষ প্রস্তুতির খবর জানতে চাই। চট্টগ্রামে আজকে একেবারে কেন্দ্রে বলা যায়, সেখানে জুলাই আন্দোলনের সময় সবচেয়ে বেশি আন্দোলনের মুখরিত চট্টগ্রাম ছিল। সেরকম একটি জায়গা হচ্ছে চট্টগ্রামের বিপ্লব উদ্যান শহর। এই এলাকায় দেশ গড়তে যে জুলাই পদযাত্রা, এই পদযাত্রা উপলক্ষে আজকে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ সেটি মূলত শুরু হবে ৬টার দিকে। তবে এখনই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নেতাকর্মী কিন্তু এরই মধ্যে সমবেত হয়েছেন। তাদের যে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক যে ইউনিটগুলো রয়েছে সেখান থেকে মিছিল নিয়ে এখানে নেতাকর্মীরা সমবেত হবেন। তো আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা সমবেত হতে শুরু করেছে, যদিও ৬টায় মূল যে সমাবেশ দেশ গড়তে জুলাই পদযাত্রার সেটি অনুষ্ঠিত হবে। তো এই সমাবেশ ঘিরে কিন্তু অনেকের উৎসাহ উদ্দীপনা রয়েছে, সাধারণ জনগণ পাশাপাশি এনসিপি নেতাকর্মী। তো এখানে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে সেখান থেকে তারা এই সমাবেশ উপলক্ষে মিছিল নিয়ে এখানে সমবেত হবে। এরই মধ্যে রাঙামাটিতে যে সমাবেশ ছিল সকাল এবং দুপুরে সেটি শেষ হয়েছে এবং নেতারাও কিন্তু চট্টগ্রামে এসে পৌঁছছে, তবে এখনো পর্যন্ত তারা সমাবেশ স্থলে আসতে পারেনি। তো আমরা দেখতে পাচ্ছি সমাবেশকে কেন্দ্র করে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও যথেষ্ট নিরাপত্তা এখানে রয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও নিরাপত্তার জন্য কাজ করছেন। তো সব মিলিয়ে চট্টগ্রামের এই যে বিপ্লব উদ্যান, এটি কিন্তু পুরো যে ২৪-এর জুলাই আন্দোলনের সাথে জড়িত একটি স্থান। বিশেষ করে এই জায়গা এবং ১৬০০ রেল স্টেশন থেকে শুরু করে বহদ্দারহাট, মুরাদপুর, এই জায়গাটা ছিল জুলাই আন্দোলনের অন্যতম একটি স্থান বলা যায়। প্রতিদিন আন্দোলনে মুখরিত ছিল এই জায়গাটা। ফলে এই জায়গাকে কেন্দ্র করেই এনসিপির যে আজকে সমাবেশ সেটিকে কেন্দ্র করেও এখানে প্রচুর সমাগম হবে এটি সবাই মনে করছে। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন। সেখানে এনসিপির যে পথসভা অনুষ্ঠিত হবে সেটির প্রস্তুতির খবর আমরা জানছিলাম। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। গোপালগঞ্জে রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে ১৪৪ ধারা, বহাল থাকবে রাত ৮টা পর্যন্ত। এদিকে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় সেখানে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। এই পর্যন্ত ৪টি মামলায় ৩০৬ জনকে আটক করেছে পুলিশ। তবে ৫ জন নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আজিজুর রহমান রনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। কয়েক দফা কারফিউ শেষে শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। এতে রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার যে কোনো এলাকায় সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। এদিকে রবিবার রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করে ১৪৪ ধারা জারি করা হলেও জেলা সদরের সড়কে লোক চলাচল কম, মানুষজন ঘর থেকে খুব বেশি বের হয়নি। কারফিউ জারির কারণে আমাদের পাম্পে কোনো লোকজন আসতেছে না, কেনা বেচা নাই, সেটা কোনো ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। এখন তো অফিস টাইম, অফিসে যাওয়ার সময় তো গাড়ি যাচ্ছি না এবং ভাড়া বেশি নেয় এবং ভোগান্তির সময় হচ্ছে। সকাল এই যে এসে বসে রয়েছে, কোনো গাড়ি ঘোড়া নাই। আমাদের হলো ডেলির কামাই ডেলি করতে হয়, চলতে হয়। তো আমাদের গাড়ি ঘোড়া চালায় তো ভারী একটা রিস্ক নিয়ে আছে।
চালাইতে হয় আমাদের। শহরের বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দিনমজুর সহ সাধারণ মানুষজন। গাড়ি 4-5 দিন চালাতে পারি না, খুব কষ্ট হচ্ছে। এই জন্য আমরা ব্যাটারদা রোডে বেরোইছি। কিছু না করি, একটু ব্যবসা করি, একটু পান বেচা কেনা করি, যদি না করি তো আমাকে পেট বেচবে না। এখন যদি এই আপনাদের এই আইন কানুন যদি আমরা মানতে যাই তাহলে আমরা কি করে বাঁচবো? কোনো দোকানপাট খুলতে পারতেছি না, আমাদের খুবই ক্ষতি হচ্ছে। কাঁচামালের দোকান করি, আমাকে না গেলে মাল পৌঁছে যাবে, এই জন্য আমরা বেরিয়েছি। এদিকে বুধবারের হামলা সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট 4টি মামলা করেছে। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 354 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 2650 জনকে আসামি করা হয়েছে। কমান্ডারের বাইরে কেউ কোথাও যাবে না, একা একা এর আগে গত বুধবার এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এরই জেরে ওই দিন রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত প্রথম দফা কারফিউ জারি করা হয়। এরপর শুক্রবার ও শনিবার আবার কয়েক দফায় কারফিউ বাড়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাসিবা আলী বর্ণা, ৭১। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মেহেরপুরের 3 থানা পুলিশের যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 6 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ জানায় শনিবার রাতে বিভিন্ন সময় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। মেহেরপুরের 3টি থানায় সন্ত্রাস বিরোধী বিভিন্ন মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মুজিবনগরের মোনাখালী এলাকার আবু সাঈদ, তেতুলিয়াবাড়ির শফিকুল ইসলাম, রামনগরের আব্দুল মান্নান, নওয়াপাড়ার আবুল বাশার, হেমায়তপুরের আসাদুল হক ও মেহেরপুর শহরের 8 নম্বর এলাকার অঙ্কুশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দুপুর 12টার দিকে গাংনী শহরের প্রধান সড়কে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন এবং গাংনী উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। পরে এক সমাবেশে তারা বলেন, হরতালের কোনো প্রভাব পড়েনি মেহেরপুর জেলায়। অফিস, আদালত, দোকানপাট ও যানবাহন চলাচল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দু 2024-এর জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের আয়োজনে দুপুরে শহরের স্টেশন রোড বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বগুড়া জেলা বিএনপি সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আর অনুষ্ঠানে শতাধিক ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন, 24-এর শহীদদের স্মরণ করতে এই গাছ রোপণ করা হলো। আগামীতে এই গাছ মানুষের মাঝে সুবাতাস বয়ে আনবে। শরীয়তপুরের নড়িয়া এলাকায় বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ স্থলের কাছে পরপর 2টি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সকালে নড়িয়া পৌরসভার মদব্বর বাজার এলাকায় উপজেলায় বিএনপির একাংশ আয়োজিত সমাবেশ স্থলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে ভোর 4টার দিকেও একই স্থানে ককটেল বিস্ফোরিত হয়। এতে নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নিয়ে নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার বলেন, শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে পরিকল্পিতভাবে এটি ঘটানো হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কারো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপির 10টি সাংগঠনিক ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম।
সম্মেলনে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির ও মনোহরগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান ভুইয়া। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এর কোনো ব্যতিক্রম হবে না। যদি কোনো ব্যতিক্রম হয় তারেক রহমানের নেতৃত্বে এই দেশে আরো একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভ্রান্তিকর ও প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে ঐক্য বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক কর্মসূচির আলোকে বৃক্ষরোপণ ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরীর কাজীর দেউরিস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থেকে এইসব ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। পরে নসিমন ভবনের দলীয় কার্যালয়ের পাশে কয়েকটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন গোলাম আকবর খন্দকার। আগামী রমজানের আগে নির্বাচন হবে ইনশাআল্লাহ। কেউ সেই নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রতিহিংসামূলক বক্তব্য রেখে আমাদের ঐক্য বিনষ্ট করছে, ষড়যন্ত্র করে দেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করছে। দেশের মধ্য দক্ষিণাঞ্চলকে অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তুলতে পায়রা বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে পটুয়াখালীর কুয়াকাটায় পায়রা বন্দরের মাস্টার প্ল্যান সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি জানান, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্পায়ন ও রপ্তানি খাত সম্প্রসারিত হচ্ছে, যার ফলে আগামী 2050 সাল নাগাদ দেশের বৈদেশিক বাণিজ্য প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাবে। সঠিক পরিকল্পনা না নেওয়া হলে বন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানির প্রত্যাশিত গতি অর্জন করতে সক্ষম হবে না বলেও জানান তিনি। I'm sure this port will flourish because এই অঞ্চলে আর কোনো কিছু নেই। বহু ভারতে যে রাইট রং যেটা হয়েছে, we have to now nurse the baby to make it an adult. So let us all help. দীর্ঘ 10 বছর পর অনুষ্ঠিত হচ্ছে চা শ্রমিকদের কনভেনশন। 11 দফা আদায়ের এই কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে সিলেটের মুসলিম সাহিত্য সংসদ ভবনে। বাংলাদেশ চা শ্রমিক ঐক্য পরিষদ এই সম্মেলনের আয়োজন করেছে। এ নিয়ে শনিবার চা শ্রমিক ঐক্যের নেতারা বলেন, কনভেনশনে বিপুল সংখ্যক চা শ্রমিক, সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। শ্রমিকরা ন্যায্য বেতন ও সম্মানের জীবনের জন্য সংগ্রাম অব্যাহত রাখবেন। কনভেনশনে চা শ্রমিকরা তাদের দীর্ঘদিনের অবহেলিত জীবনযাত্রা, শ্রমের ন্যায্য মূল্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য 11 দফা দাবির কথা তুলবেন।
দর্শক, সিলেটে চা শ্রমিক কনভেনশনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব মিঠু। সাকিব মিঠু, দীর্ঘ 10 বছর পর শ্রমিকদের কনভেনশন হচ্ছে, এ নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখছেন? শ্রমিকরা কি বলছেন এবং সংগঠনের অন্যান্যরা তারা কি বলছেন? প্রতিক্রিয়া বরাবরই হতাশার, কষ্টের এবং দুঃখের। চা শ্রমিকরা কিন্তু যুগ যুগান্ত থেকে কিন্তু তারা বরাবরই অবহেলার শিকার হচ্ছেন, বৈষম্যের শিকার হচ্ছেন। শেষ পর্যন্ত আজকে যে কনভেনশনটা করা হয়েছে, তারা এই কনভেনশনে অনেক দাবিগুলো নিয়ে এসেছেন, প্রায় 11 দফা দাবি তারা নিয়ে এসেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য যেটি হচ্ছে যে তাদেরকে দৈনিক মজুরি 400 টাকা করতে হবে এবং ভূমির অধিকার হবে, এবং তাদের চা শ্রমিকদের জন্য MBBS ডাক্তার তাদের জন্য নিয়োগ করতে হবে, এবং তাদের যে সন্তানরা আছেন তারা যেন সুশিক্ষা পান, সেই শিক্ষার ব্যবস্থা কিন্তু করতে হবে। আজকে যারা এইখানে প্রায় বাংলাদেশের সব চা বাগান থেকে এসেছেন এবং তাদের নেতারা এখানে এসেছেন, এবং তারা যে দাবিগুলো তুলছেন, দাবির সাথে যে অতিথিরা এখানে এসেছেন, বিভিন্ন সংগঠনে বিভিন্ন সমাজসেবীরা এখানে এসেছেন, তারা তাদের দাবির সাথে একসাথে, এবং তারা বলছেন যে এটি তাদের ন্যায্য দাবি। তাদেরকে যে যুগ আগে যাদেরকে এখানে প্রাথমিক হিসাবে নিয়ে আসা হচ্ছিল, তাদের সাথে অনেকটা দুঃখাবাদ করে মিথ্যা কথা বলে তাদের কিন্তু এই প্রাথমিক হিসাবে নিয়ে আসা হয়েছিল। তাদের যে জীবন মান উন্নত করে দেওয়ার কথা বলা হচ্ছে, তা কিন্তু এখনো পূরণ হয়নি। সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন, তারা যে এই মুহূর্তে যে বেতনটি পাচ্ছেন সেটি হচ্ছে 178 টাকা 50 পয়সা। এই সামান্যতম মজুরি দিয়ে আসলে তাদের এই বর্তমান যুগে কোনোভাবেই তাদের জীবন চলাচল সম্ভব নয়, যার কারণে তারা এই দাবিগুলো উত্থাপন করছেন। এবং তারা বলছেন তাদের দাবি যদি অবিলম্বে সরকারের আমলে না আসে, তাহলে কিন্তু তারা পরবর্তীতে আরো আন্দোলনে নামবে। এই মুহূর্তে তারা যেটা বলছেন যে তারা দীর্ঘদিন থেকে তারা যে দাবিটি বড় করে বলছে সেটা হচ্ছে তাদের ভূমির অধিকার। এখন পর্যন্ত চা শ্রমিকরা তারা কোনো ধরনের ভূমির অধিকার পাচ্ছেন না। আপনাকে জানিয়ে রাখি, সারা বাংলাদেশের প্রায় 68টি চা বাগান আছে। সেই 68টি চা বাগানে প্রায় 1,30,000 চা শ্রমিক কাজ করে থাকেন। এই 1,40,000 মধ্যে আসলে দুটি কয়েকজন হয়তো বা তারা জীবনটা পরিবর্তন করতে পেরেছেন, তার বেশি আগে কিন্তু তারা জীবন বা ভালো একটা জীবন তারা পাচ্ছেন না। আপনাকে জানিয়ে রাখি, গত 24-25 অর্থ বছর, সেই 24 অর্থ বছরে কিন্তু প্রায় $450 মিলিয়ন কিন্তু বাংলাদেশ সরকার আয় করেছে এই চা বাগান থেকে, চা রপ্তানি করে চা। ধন্যবাদ সাকিব মিঠু। বেশ কিছু তথ্য আপনার কাছে আমরা জেনে নিলাম, এবং চা শ্রমিকদের কনভেনশনের যে উদ্দেশ্য সেটি যাতে সফল হয় আমরা আশা করবো, সঙ্গে থাকবেন। দর্শক, আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী সাকিব মিঠু। আমরা কথা শুনছিলাম চা শ্রমিকদের কনভেনশন যে হচ্ছে অবশেষে 10 বছর পর, সেই বিষয় নিয়ে শেষ খবর আমরা জানছিলাম। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী বায়ুর প্রভাব ও উজানের ঢলের কারণে জোয়ারে টানা 9 দিন ধরে ডুবে যাচ্ছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। BIWT এর কর্তৃপক্ষ জানিয়েছে ফেরিঘাটের পল্টুডে ওঠার পথ ও গাংওয়ের ডুবে যাওয়ার যানবাহন এবং যাত্রীরা ওঠানামা করতে পারছে না, তাই জোয়ার ভাটার উপর নির্ভর করছে এই ঘাটের পারাপার। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে বন্দরনগরী চট্টগ্রামের সহজ যোগাযোগের মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট। এই নৌরুটে মোট 6টি ফেরিতে যানবাহন পারাপার হয়। প্রতি বছর বর্ষায় মেঘনার পানি বাড়লে এই নৌরুটের 2টি ঘাটই ডুবে যায়। ওই পাশে যেগুলো আছে ওগুলো আর কি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা উঠতে পারে, আর এটা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বন্ধ থাকে। হাই ওয়াটার, লো ওয়াটার দুটোটাই তলে থাকে। জোয়ার দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টাই তলে থাকে। বাকি যে 6 ঘন্টা, এই 6 ঘন্টায় মানে লোড আনলোড একটা ট্রিপ করা যায়। চলতি বর্ষা মৌসুমের সকাল ও বিকেল দুবেলাই নদীর জোয়ারের পানিতে 5 থেকে 6 ঘন্টা লো ওয়াটার ঘাটের গাংওয়ে পুরো ডুবে থাকে, আর হাই ওয়াটার ঘাটটিও প্রায় ডুবে যায়। এমন পরিস্থিতিতে গত 9 দিন ধরে প্রায় বন্ধ রয়েছে ইলিশা ফেরিঘাট। আজ 8-9 দিন ধরে উজানের পানির চাপের কারণে ঘাট তলায় যায়, আর ওইদিকে মজু চৌধুরীর ঘাটও তলায় যায়। এই জন্য যাত্রীরও সমস্যা হয়, ফেরি চলে না, গাড়িও এফার তো ওফার যাইতে পারে না। সবসময় ঘাট ডোবা থাকে, গাড়ি উঠে যায়, ইঞ্জিন ডুবে যায়, সাইলেন্সার ডুবে যায়।
ইঞ্জিনে পানি পায়, তারপরে গাড়ি অর্ধেক উঠে এক্সেল ভেঙে যায়। এই যে আমাদের পল্টনটা এখন সিঁড়িটা তলে আছে, এটার কোনো মানে নিতেছে না যে উঁচু করে দিলে এটা আমরা গাড়িটা পার করে যেতে পারবো। এখন পানি কখন টানবো, কখন গাড়িটা যাবে, এই অপেক্ষা করতে হবে। ভোলা ইলিশা লক্ষ্মীপুর রুটের ফেরির ব্যবস্থাপক জানান, সমস্যার সমাধানে ইলিশা ফেরিঘাটে আরও 2টি হাই ওয়াটার ঘাট দরকার। এখন আমাদের এই অঞ্চল থেকে আমাদের বিআইডব্লিউটিসির আছে 4টা ফেরি এবং কার্নিভাল ক্রুজ কার্নিভাল হচ্ছে 2টা ফেরি, মোট 6টা। তো 6টা ফেরি দিয়ে দেখা গেল যে লো ওয়াটার ঘাটটা ব্যবহার করতে পারছি না, পানি উঠে যাওয়ার কারণে হাই ওয়াটার ঘাটটা ব্যবহার করতে হচ্ছে। একটা পল্টনের উপর চাপটা বেশি পড়ে যায়। আমাদের এখন যেটা প্রয়োজন, যদি আমাদের আর একটা হাই ওয়াটার ঘাট থাকতো তাহলে আমাদের এই সমস্যাটা আর হতো না। আমাদের কোনো ফেরি এসে আনলোডের জন্য বসে থাকতো না, লোডের জন্য বসে থাকতো না, আমাদের সেবাটা আমরা ঠিকমতো দিতে পারতাম। গুরুত্বপূর্ণ এই 2টি রুটে ভোলা ইলিশা ফেরিঘাটের অংশে ফেরিতে যানবাহন ওঠানামার জন্য দীর্ঘদিন বিআইডব্লিউটি এর মাত্র 2টি ঘাট রয়েছে। এর মধ্যে একটি হাই ওয়াটার ও অন্যটি লো ওয়াটার ঘাট। শাকিলা শম্পা, 71। দর্শক, জোয়ারের সময় ঘাট ডুবে যাওয়ায় ইলিশা ফেরিঘাটে পারাপার ব্যাহত হচ্ছে, চলাচল করতে পারছে না ফেরি। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল ইসলাম, এই মুহূর্তে ঘাটের পরিস্থিতি কি দেখছেন এবং আজও কি ফেরি চলাচল হচ্ছে না বন্ধ রয়েছে? রয়্যাল, আপনি জানেন যে দক্ষিণাঞ্চলের একমাত্র যে পথটি রয়েছে, যে ফেরি, যে ভোলা ইলিশা ফেরিঘাটটি, আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবত এই ফেরিঘাটটি কিন্তু জোয়ারের কারণে এখানে কিন্তু ফেরি তেমন একটা ভালোভাবে চলাচল করতে পারতো না। আমি দেখেন এখানে যে 2টি ফেরিঘাট রয়েছে, একটি হলো লো ওয়াটার ফেরিঘাট, একটি হাই ওয়াটার ফেরিঘাট। কিন্তু এই লো ওয়াটার ফেরিঘাটটি গত কয়েকদিন যাবত জোয়ারের পানির কারণে কিন্তু সেখান দিয়ে কিন্তু তেমন গাড়ি আসা যাওয়া করতে পারতো না, ফেরি লোড আনলোড করতে পারতো না। সেই কারণে হাই ওয়াটার ঘাটটার প্রতি চাপ বেশি পড়ার কারণে কিন্তু এই হাই ওয়াটার ঘাটটি গত 3 দিন যাবত এটার প্লেট এবং নিচের যে ড্রাম আছে সেই ড্রামগুলো ভেঙে গিয়েছে। গত 2 দিন যাবত কিন্তু এই ঘাটটা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারতেছে না। সে কারণে কিন্তু এখানে যে লো ওয়াটার যে ঘাটটি রয়েছে সেটা জোয়ার ভাটার উপর নির্ভর করে কিন্তু এখানে চলাচল করতে হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি যে ঘাটটিতে রয়েছি এটা হলো হাই ওয়াটার ঘাট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই হাই ওয়াটার ঘাটটি কাজ চলমান রয়েছে, কিন্তু লো ওয়াটার ঘাটটি কিন্তু এখন কিন্তু ভাটা রয়েছে। আপনি জানেন যে এই কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা পরে কিন্তু আবার জোয়ার চলে আসবে। সেই জোয়ারের আসলে কিন্তু যে ওখানে যে ঘাটটি রয়েছে লো ওয়াটার ঘাটটি, সেই ঘাটটি কিন্তু তলিয়ে যাবে। তারপরে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ যান চলাচল করা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই আবার যখন বাটা পড়বে তখন কিন্তু এই আবার গাড়ি চলাচল করবে। সেই কারণে কিন্তু এখানে আমরা দেখেছি যে প্রতিদিনই কিন্তু এখানে প্রায় 6 থেকে 10 ঘন্টার মতো গাড়ি চলাচল বন্ধ থাকে। এখনো আমরা দেখেছি যে এখানে কিন্তু অনেক গাড়ি রয়েছে, যেটা গাড়িগুলা কিন্তু এগুলা কিন্তু ফেরিতে উঠতে পারেনি। এখানে ঢাকার উদ্দেশ্যে কিন্তু 2টি ফেরি চলাচল করে, যেটা বেসরকারি ফেরি। তারা কিন্তু এই সরকারি ফেরিঘাট ইউজ করার কারণে যেখানে লক্ষ্মীপুরের যে ঘাটে যে ফেরিগুলা রয়েছে চট্টগ্রামে যাওয়ার জন্য, সেই কারণে সেই ফেরিগুলা কিন্তু চলাচল করতে পারে না। কারণ একটি ফেরিঘাট থাকার কারণে এখানে কিন্তু এখন বর্তমানে অনেক যানজট সৃষ্টি হয়েছে। এখানে যারা এই যে ট্রাক ড্রাইভার রয়েছেন, যারা পরিবহন মালামাল নিয়ে আসছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা দাবি করছেন যে এখানে যেন আরো একটি এই ঘাট তৈরি করা হয়। তবে আমি এই ব্যাপারে কিন্তু বিআইডব্লিউটিসির কর্মকর্তা আপনার কাছ থেকে আমরা খবর সর্বশেষ আমরা জেনে নিলাম। দর্শক, আমাদের সাথে ইলিশা ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। শুনছিলাম সেখানকার ডুবে যাওয়া ঘাটের যে এখনকার পরিস্থিতি এবং এটি সমাধানে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছেন সে বিষয়গুলো তার কাছ থেকে আমরা জানছিলাম। এবার চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদী রক্ষার বাঁধের ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে 3.6 কিলোমিটার বাঁধের 70 মিটার এলাকা নদীর নিচে চলে গেছে। ভাঙন আতঙ্কে নদীর পাড়ের বাসিন্দারা। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন ঠেকাতে 13,000 জিও ব্যাগ ফেলা হয়েছে। দ্রুতই বাঁধ মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হবে। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসীমউদ্দিন। চরবাড়িয়ার যে অংশে কীর্তনখোলার ভাঙন চলছে সেখানকার বাসিন্দারা জানান, আগেও ভাঙনের কারণে তাদের টানাপোড়েনের সংসার। এবার ভিটে হারালে পথে বসতে হবে। আমাকে রাত্রে ভয়তে ঘুমাইতে পারি না, মনে হয় যেন তুফান ডায় আবার ভাঙে। ওই সময় আমরা খুব ভয় পাই, মনে হয় যেন আমরা নদীর মধ্যে চলে যাই ঘর দুয়ার লইয়া। রাইতে উঠতে দেখে গিয়া যে ঘরে রাইতে ডাবিয়ে যাইবে, মালা মাথা লই যাইবে, সেই ডরে আমরা খালি ঘুমাই না।
আমাকে বাচ্চা কাচ্চা বা আপনার একই আমরা যদি একটু দয়া করে বাংলা আমাকে একটু আমাদের তো দুশ্চিন্তা হইতে আছে স্কুল সামনে, তারপর আমাদের বাড়ি ঘর জায়গা সবই তো চলে যাইবে। তারা আরও জানান বাঁধের কেবল একটি অংশে নয়, আরও কয়েকটি স্থানের ব্লক ডেবে গেছে। গভীরতা বেশি হওয়ায় যে পরিমাণ জিওবাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড তা প্রয়োজনের তুলনায় কম। গভীরতার জায়গা বস্তা ফালায় না, বাঙ্গে যে জায়গায় সেই জায়গায় বালুর বস্তা ফালাইতে আছে, কিন্তু গভীরতার জায়গায় যদি হালাইতেন তাহলে ওই জায়গাটা বাঙ্গল ফেরত। অনেকগুলো স্থানে ব্লকগুলো ডাইবে গেছে পানি নামার কারণেই, ভিতরে পানি নামে এই কারণে আস্তে আস্তে ডাইবে গেছে। আমাদের সরবারি এলাকায় বেশ কয়েকটা জায়গায় এইরকম ভাঙ্গে যাইতে আছে। স্থানীয়রা আরও বলেন ভাঙনের উজানে চর পড়েছে, আর এই এলাকা গভীর বলে নৌযান চলাচলে এই পথ ব্যবহারের কারণে ভাঙন তীব্র। তাই ভাঙন রোধে চর অপসারণের বিকল্প নেই। নদীর দোনো ভার রক্ষা করা যায় না, এক পার যে কোনো এক পার রক্ষা করতে হয়, ওই চর না কাটলে টেকবে না, ওপারে এই হেলাইনে বস্তা যাওয়া। আমাদের যে ভাঙ্গলটা একমাত্র কারণ হয়েছে লঞ্চ স্টিমারের কারণে। ওই চরটা যদি না কাটে এই পানির চাপটা সব আমাদের এই নদীর এপারাই পড়ে, একদিনের মধ্যে সারিটা বিঘে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান ভাঙন ঠেকাতে 13,000 জিওব্যাগ ফেলা হয়েছে। 200 মিটার বাঁধ মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হবে। এখানে যে 300 মিটার স্থান কাজ প্রয়োজন, তার ভিতরে 200 মিটার স্থানে একটি দরপত্র আহ্বান হয়েছে এবং সেটা অতি শীঘ্রই আমরা ঠিকাদারকে নিয়োগ করে এখানে কাজটি বাস্তবায়ন করব। স্বাভাবিকভাবে আমরা প্রকল্পটাকে মনিটরিং করতেছি। 350 কোটি টাকার বেলতলা এবং চরবাড়িয়া অংশের 5.6 কিলোমিটার রক্ষাবাঁধ প্রকল্পের কাজ 2019 সালে শুরু হয়ে 2023 সালের জুনে শেষ হয়েছিল। বিধান সরকার, 71, বরিশাল। কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের মালিবাড়ি মোড় এলাকার পুরাতন বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে রামগতি বিবিরহাট সড়কের অর্ধেক অংশ নদীতে ভেঙে গেছে। যে কোনো সময় ধসে যাওয়ার শঙ্কা রয়েছে পুরো সড়কটি। একই সঙ্গে রামগতি বিবিরহাট সড়কের আশেপাশের 4 গ্রামের 2000-এরও বেশি পরিবারের সহায় সম্পত্তিও রয়েছে ভাঙনের মুখে। আতোয়ার রহমান মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রামগতি বিবিরহাট সড়কের মালিবাড়ি মোড় এলাকার পুরাতন বেড়িবাঁধটি মেঘনার ভাঙনের মুখে পড়েছে। জোয়ারের সময় একের পর এক আঘাত করছে ঢেউ। এরই মধ্যে সড়কের অর্ধেক নদীতে হারিয়ে গেছে। সড়কের বাকি অংশ যে কোনো সময় ধসে পড়ার শঙ্কা করছেন এলাকার মানুষ। তারা জানান সড়কটি ধসে পড়লে ওই অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিশেষ করে লক্ষ্মীপুর জেলা সদর ও রামগতি উপজেলার সাথে যোগাযোগ ভেঙে পড়বে। তারা আরও জানান গত বছরেও সড়কটির এই অংশে ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ফেলে কোনো রকমে সড়কটি রক্ষা করা হয়। এবছরও জিও ব্যাগ ফেলা হচ্ছে, কিন্তু এবার আর রক্ষা করতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে না। চলাচলের একমাত্র যে রাস্তাটি আসলে মেঘনায় বিলীন হয়ে যাচ্ছে। 18 সালের পর থেকে আমরা দেখছি গত 2 বছর যাবত এখানে যে কন্ট্রাক্টর আছে এই 2টা প্যাকেজের, ওনারা কিছু ব্যাগ ফেলে আবার চলে যায়। যারা আসে তারা আমরা যখন বস্তা কয়টা ফালাই এরপরে চলে যায়, মূলত কোনো কাজের গোয়া কিছু হয় না। যে বাজেট যখন হয়েছে তখন এই নদীটা আরো 3 মাইল দূরে ছিল। সব ভাঙ্গি লই গেছে, অনাঙ্গ আর করার কিছু না, কোরাইতাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান সড়কটি রক্ষা করতে খুব দ্রুত উদ্যোগ নেওয়া হবে। অধিকাংশ দৈর্ঘ্যে আমরা রিভার ট্রেনিং কাজটা সম্পন্ন করেছি। এবছর আমাদের বাঁধগুলো আমরা করব এবং যাতে সাস্টেনেবল বাঁধ হয় ব্লক দিয়ে পার্মানেন্ট প্রোটেকশন আমরা করে দিচ্ছি। সড়কটি দিয়ে লক্ষ্মীপুর জেলার সদর সহ বিভিন্ন উপজেলা যাতায়াত করেন এই অঞ্চলের 50,000-এর বেশি মানুষ। শরীফ আজাদ প্রীতম, 71। সুনামগঞ্জে কৃষকের ফসলি জমির মাটি কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যার সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতার জড়িত থাকার কথা বলছেন ভুক্তভোগীরা। তাদের দাবি কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই সড়কটিতে মাহারাম গ্রামের অন্তত 30 কৃষকের মালিকানাধীন জমির ও বাড়ির আঙিনার মাটি কেটে নেওয়া হয়েছে। বাধা দিলে দেখানো হয়েছে মামলা এবং হামলার ভয়। জেলা প্রশাসক জানান বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন তিনি। শহীদ নূরের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ, এখানকার অর্থনীতি মূলত ধান কেন্দ্রিক। জেলার মানুষের জীবন মান উন্নয়নে এখানে 2023-24 অর্থ বছরে প্রায় 89.5 কোটি টাকা ব্যয় মাহরাম নদীর উপর সেতু ও রাজারগাঁও পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শুরু হয়। এরই মধ্যে নির্মাণ কাজের মাটি ফেলার কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কৃষকদের অভিযোগ, ভেকু দিয়ে সড়কের দুই পাশ থেকে 15 থেকে 25 ফুট চওড়া কৃষি জমির মাটি কেটে নেওয়া হয়েছে, যার বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন। দুইজনের জায়গা দিয়ে 4টা ঘর আপনার বাইঙ্গা রাস্তা নিতেছে, প্রায় 30 জায়গার মাঝে 10 নিতেছে এই রাস্তায়। নজালি মেম্বারে লইয়া আমরা এলাকার কিছু দূষর আছে, দানিস এরা স্যার এরকম ভাবে 24 ক্ষেতের বাতা স্যার কাইটে নিয়ে আমি আমার বাল বাচ্চা লয়ে খাই মুখে, আমার ফ্যামিলির 12-14 জন মানুষ। এটার লাগে ডিসি স্যারের দ্বারা আবেদন করছি স্যার। মাটি গোত্র করিয়া হুমকি দিয়ে নিয়ে গেছে, আমরা বিচার পাই না, জের দ্বারা বিচার পাই না। অভিযোগ উঠেছে নিয়ম অনুযায়ী ঠিকাদার নিজস্ব ব্যবস্থাপনায় সড়কের মাটি সংগ্রহ করার কথা থাকলেও সেটি এখনো করা হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে কৃষকদের জমি থেকে মাটি কেটে নেন পতিত জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নওয়াজ আলী। এতে মাটি সংগ্রহ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন তিনি, কিন্তু কোনো ক্ষতিপূরণ পাননি ভুক্তভোগীরা। আমরা হুমকি দিছে, আরো পুলিশ দিয়ে হুমকি দেয়া, এইভাবে এই মাটি কুদা লয়ে গেছে, কইছে গাল দিছে আমরা ভরে দিব, এখন পর্যন্ত কিনে কিছুই দেয় না, কখনো আমরা হুমকির মধ্যে মিলায়। রাস্তাঘাট হইলে আমাদের চলাফেরা খুব ভালো, কিন্তু অবৈধভাবে খনন করার লাগে আমরা জোরালোভাবে আবেদন জানাইতেছি যেন আমাদের ক্ষতিপূরণটা সরকার মহোদয় দেখে আমাদের ক্ষতিপূরণটা আমরা পাই। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নওয়াজ আলী জানান তিনি শুধু সহযোগিতা করেছেন। এটা জমির মালিক যারা আছে তারাই ইচ্ছে রাস্তার মাঝে মাটি দিছে দিয়ে আসলে এখন আমার বিরুদ্ধে যে অপবাদ করতেছে এগুলো মিথ্যা। এদিকে এলজিডি কর্তৃপক্ষের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান কোথা থেকে মাটি সরবরাহ করবে সেটি তাদের দেখার বিষয় নয়। আর জেলা প্রশাসক জানান বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন তিনি। আসলে মাটি কাটার বিষয়টি এটা ঠিকাদার নিজস্ব অ্যারেঞ্জমেন্ট করে থাকে, এখানে আমাদের কিছু করার নাই। এই বিষয়ে জানবো এবং ওনাকে বলবো এই বিষয়ে যে পরিমাণ মাটি যে জায়গা থেকে ধরা আছে সেইখান থেকে যেন উনি কেটে এই রাস্তার কাজ করেন। আর আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করব এই বিষয়টা যেন উনি তদারক করেন। সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, মহেশখলা থেকে তাহিরপুর উপজেলার বিন্নাকুলি বাজার পর্যন্ত সড়ক নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আব্দুল আল মামুন, 71। বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের অর্থায়নে এগিয়ে এসেছে আন্তর্জাতিক অর্থ সহায়তা প্রতিষ্ঠান জাইকা। এরই মধ্যে সরকার জমি অধিগ্রহণে বরাদ্দ দিয়েছে 1,920 কোটি 10 লাখ টাকা। তাই দীর্ঘ প্রতীক্ষার পর এবার আশায় বুক বেঁধেছে বগুড়াবাসী। SM আবু সাইদের প্রতিবেদন। 2017 সালে ভারতের তৃতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় 85 কিলোমিটার বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রকল্প শুরু হয় 2018 সালের আগস্টে। 3 বার সময় বাড়িয়ে মেয়াদ নির্ধারণ করা হয় 2026 সাল পর্যন্ত, কিন্তু ভারতীয় ঋণ না আসায় আটকে ছিল নকশা ও পরামর্শ নিয়োগ। বগুড়া ও সিরাজগঞ্জের দূরত্ব মাত্র 72 কিলোমিটার, অথচ সরাসরি রেল যোগাযোগ নেই, যে কারণে ঢাকাগামী যাত্রীদের ঘুরে যেতে হয় 112 কিলোমিটার বেশি। প্রকল্পটি বাস্তবায়িত হলে সময় সাশ্রয় হবে প্রায় 4 ঘন্টা। কৃষকরা এতে সবচেয়ে বেশি লাভবান হবেন। বর্তমানে যে সরকারটা আছে এনার কাছে আমাদের আবেদন, এনে যদি আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা করে দেয় তাহলে আমরা কৃষক ভালো ফলাফল পাবো। একটা রেল লাইন স্থাপন হলে ঢাকাগামী মালগুলো আমাদের যাবে, কাঁচামাল যাবে, সবজি যাবে, সেই মালগুলো বাজারজাত সহজেই হবে। ঢাকা যেতে হলে আমাদের অনেক ঘুরে যেতে হয়, ট্রেন লাইনটা হলে আমরা খুব সহজে ঢাকা বগুড়া চলাচল করতে পারবো। বগুড়াবাসী প্রাণের দাবি বগুড়া সিরাজগঞ্জ রেলপথ, যেখানে মানুষের অর্থের সাশ্রয় হবে, সময়ের সাশ্রয় হবে এবং বগুড়া তথা উত্তরবঙ্গের শিল্প বাণিজ্য আলোর মুখ দেখবে। আর ব্যবসায়ী নেতারা বলছেন এই রেলপথ বাস্তবায়িত হলে খুলে যাবে উত্তরের 11 জেলার ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত।
মহাসড়কে যানজটও কমবে। এটাতে উপকার দুইটা আছে। এটা একটা দিক দিয়ে ব্যবসায়ীরা লাভবান হবে, জনগণ লাভবান হবে 11টা ডিস্ট্রিক্টের। আবার আপনার হচ্ছে যেটা বিশ্ব রোডে যানজট অনেক কমে যাবে এটার ফলে, কারণ তখন আপনার মাল যেটা ট্রাকে যেত সেটা ট্রাক যাবে না, যারা আগে গাড়ি নিয়ে ঢাকায় যেত গাড়ি যাবে না। এই জন্য কিন্তু বিশ্ব রোডে কিন্তু অনেক যানজট কমে যাবে আশা করতেছি আপনি। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 5,579 কোটি টাকা। এর মধ্যে 3,146 কোটি টাকা ঋণ হিসাবে আসবে জাইকা থেকে। বাকি 2,433 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এই রেল লাইন শুধু বগুড়ার না, বরং উত্তরাঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন। এখন শুধু সময়ের অপেক্ষা কখন বাস্তবে রূপ পাবে এই প্রতিশ্রুতি। SM আবু সাইদ, 71, বগুড়া। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। চলতে পারে বা একদিন চলতে পারে, এটা আগামীকাল শুরু হবে। ওনারা যেটা বলেছেন যে আগামীকালকে এই ইস্যুটা দিয়ে শুরু করবেন, তো দেখা যাক। হয়তো আমরা বিশ্বাস করি যে এটা রিজনেবলি আমাদের দেশের প্র্যাকটিস অনুসারে, পৃথিবীর বিভিন্ন লার্জেস্ট ডেমোক্রেটিক যে সমস্ত কান্ট্রিজগুলো আছে সেটার প্র্যাকটিস অনুসারে এবং আমাদের দেশের বাস্তবতা অনুধাবন করে সেই বিষয়টা সবাই বিবেচনা করবেন বলে আমরা আশা করি আমরা একটা জায়গায় আসতে পারবো। এটা হচ্ছে আমাদের বক্তব্য আজকে এই দুই ইস্যুতে। এর বাইরে আমার কোনো বক্তব্য নাই। ধন্যবাদ। আমরা প্রায় তো কাছাকাছি এসেছি। এই প্রধানমন্ত্রী পদে এবং রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী একই সাথে এবং একই সাথে লিডার অফ দি হাউস হওয়ার ক্ষেত্রে দুইটা বিষয়ে তো প্রায় সবাই একমত যে লিডার অফ দি হাউস এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারেন। বিতর্কটা এখন চলছে যে দলীয় প্রধানের পদে উনি থাকতে পারবেন কিনা, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো। আমরা আমাদের পজিশনটা জানালাম এবং যৌক্তিকভাবে জানালাম, ইনস্টেন্স দিয়ে জানালাম যে দলীয় প্রধানের পদে থাকাটা তো যোগ্যতা হতে পারে না। আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তির যে শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণেই কি প্রধানমন্ত্রী পদে তাকে বিবেচনা করা হবে না। এটা রাইট হচ্ছে ডেমোক্রেটিক্যালি পার্লামেন্টারি পার্টির, মেজরিটি পার্টির ডিসিশন যে তারা কাকে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রীর পদে। পার্টির প্রধানকেও দিতে পারেন, অন্য একজনকেও দিতে পারেন। সেটা ওপেন থাকা উচিত, অপশনটা থাকা উচিত। এখানে হাত বেঁধে দেওয়া ঠিক হবে না, এটা ডেমোক্রেসির বিরুদ্ধে যাবে অনেকটা। থ্যাংক ইউ। না, যে খসড়াটা এসছে এটা আমার হাতে আছে, এটা আমরা দলীয় ফোরামে কালকে আলোচনা করব। ওনারা সুযোগ দিয়েছেন সবাই যেন আলোচনা করে মঙ্গলবার দিন সকালে মতামত উপস্থাপন করে। না, অনেকগুলো অপশন আমরা দিয়েছি আমাদের প্রস্তাবে, অন্যান্য দলও দিয়েছে, বেশ কয়েকটা দল দিয়েছে, 4টা দল দিয়েছে বলে জানি। আবার হাউসে মৌখিকভাবে অনেকে দিয়েছে। সবগুলো কম্পাইল করে ঐক্যমত্য কমিশন একটা ড্রাফট দাঁড়া করেছে। এইটার ক্ষেত্রে যদি কোনো মতামত থাকে তাইলে দেবে, বা কোনো কারেকশন যদি থাকে, কোনো অবজারভেশন থাকে দেবে, অথবা অ্যাজ ইট ইজ যেভাবে দিয়েছে সেভাবে একমত হওয়া যায়। কিন্তু যেহেতু এটা আমাদের দলীয় ফোরামে আলোচনা করতে হবে, সেই ডিসিশনটা আমি এই মুহূর্তে দিতে পারবো না আমাদের দলের পক্ষ থেকে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনারা যে প্রস্তাবটা দিয়েছিলেন সেখানে দ্বিতীয় যে মেথড ছিল যে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার, ওইখানে 4-4 টাই হয়ে যায়। পরের যে মেথডটা 3 নম্বর, সেখানে রাখছিলেন 6 জন রে, সেখানে আবার রাষ্ট্রপতির ভোটাধিকার আছে, সেটাও টাই হয়ে যায়। তারপরে যেটা রাখছিলেন সেটাতে ডেপুটি স্পিকারকে রাখেন নাই, কিন্তু রাষ্ট্রপতিকে রাখছেন এবং 5% বেশি। তো এটা অ্যানালাইসিস করলে দেখা যায় কমিটি যেভাবেই হোক আইদার সরকারি দল মেজরিটিতে থাকবে অথবা ইকুয়াল থাকবে। তো আপনারা কি এরকম চান যে তত্ত্বাবধায়ক সরকার ভবিষ্যতে যেই হোক সেই সরকারি দলের মাধ্যমে না, সেটা আমাদের প্রস্তাবতে এরকম না। আমরা রাষ্ট্রপতিকে প্রিসাইড করার জন্য কয়েকটা অপশন রেখেছিলাম, কিন্তু আমাদের রিফাইন্ড যেটা ভার্সন আমরা জমা দিয়েছি ওখানে আর প্রেসিডেন্টের অপশনটা রাখি নাই। তো সেটা এভরিডে কিছু কিছু রিফাইন্ড হচ্ছে। এখন যে প্রশ্নটা আপনি করলেন তাতে আমার মনে হয় আমাদের সবার পরিষ্কার হওয়া উচিত যে আমরা পজিশন, অপোজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টি যারা আছে তাদের সমন্বয়ে কমিটি করার ক্ষেত্রে আমরা সবাই প্রায় একমত। রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রমের অচল অবস্থা নিরসনে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী সচেতন নাগরিক সমাজ ও ঠিকাদাররা। সকালে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে সংবাদ সম্মেলনে বলেন, জন্ম নিবন্ধন, নাগরিক ও মৃত্যু সনদপত্র পেতে ভোগান্তি বাড়ছে, বিভিন্ন ধরনের ভাতা পেতে দেরি হচ্ছে, তাই দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান তারা। আর তা না হলে রাজশাহীর সাধারণ ভুক্তভোগীকে নিয়ে ঠিকাদাররা একযোগে রাশিকের চলমান সব উন্নয়ন কাজ আগামী 23শে জুলাই থেকে বন্ধ করার ঘোষণাও দেয়।
দর্শক, চলছে দেশজোগ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।